হ্যালো এভরিওয়ান, আজকের এই দারুণ বিশ্লেষণে সবাইকে ওয়েলকাম। আজ এমন একটা টপিক নিয়ে কথা হবে যা নিয়ে হয়তো অনেকেই ভাবেন কিন্তু সঠিক রাস্তাটা খুঁজে পান না। ব্যাপারটা হলো কিভাবে আসলে সম্পদ বা ওয়েলথ তৈরি করা যায়। বিশেষ করে যারা একদম নতুন, মাত্র নিজেদের ফিন্যান্সিয়াল জার্নি শুরু করছেন, তাদের জন্য এই কনসেপ্টগুলো রীতিমতো গেম চেঞ্জার হতে পারে। আজ আমরা সোর্স মেটেরিয়াল থেকে এমন 8টি এসেনশিয়াল অ্যাসেট বা সম্পদের ধারণা ডিকোড করব যা ফিন্যান্সিয়াল চিন্তাভাবনাকে পুরোপুরি পাল্টে দেবে। ওকে, চলুন তাহলে সোজা আজকের টপিকে ঢুকে যাই। আজকের এই পুরো জার্নিটাকে 4টা মেন ধাপে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা সম্পদ তৈরির আসল গোপন রহস্যটা জানব। এরপর দেখব চোখের সামনে ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্টগুলো। তৃতীয় ধাপে আসবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা মেধার সম্পদের মূল্য। আর একদম শেষে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, নিজের ওপর বিনিয়োগের অসাধারণ ক্ষমতা। প্রথমেই আমাদের ফাউন্ডেশন বা বেসিকটা ক্লিয়ার করতে হবে। যে কোনো স্পেসিফিক ইনভেস্টমেন্টে যাওয়ার আগে ওয়েলথ বিল্ডিংয়ের কোর কনসেপ্টটা বোঝা ভীষণ জরুরি। আচ্ছা, শুরুতেই একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে ভাবা যাক তো, কেন পৃথিবীর সব সম্পদ সবসময় ঘুরে ফিরে ওই আল্ট্রা রিচ বা অতি ধনী ব্যক্তিদের কাছেই ফিরে যায়? কেউ একজন দারুণ বলেছিলেন, যদি আজ পৃথিবীর সমস্ত টাকা সাধারণ মানুষের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তবু কয়েক বছর পর দেখবেন সেই সমস্ত টাকা আবার আদানি, আম্বানি, বিল গেটস বা ওয়ারেন বাফেটের পকেটেই চলে গেছে, আর সাধারণ মানুষ ঠিক আগের মতোই রয়ে গেছে। কিন্তু কেন এমন হয়? এর পেছনে ম্যাজিকটা কি? এর খুব সিম্পল একটা উত্তর হলো অ্যাসেট বা সম্পদ। রবার্ট কিওসাকির ফিলসফি অনুযায়ী অ্যাসেট হলো এমন একটা মাধ্যম যা আপনার জন্য প্যাসিভ ইনকাম জেনারেট করে। মানে আপনাকে সবসময় অ্যাক্টিভলি কাজ করতে হবে না, বরং আপনি ঘুমিয়ে থাকলেও আপনার জন্য টাকা তৈরি হতে থাকবে। ধনী ব্যক্তিরা খুব ভালো করে জানেন কিভাবে সাধারণ আয়কে অ্যাসেটে রূপান্তর করতে হয়। ফাইন্যান্সিয়াল জার্নির একদম শুরুতে আমাদের মেন ফোকাস কিন্তু এই প্যাসিভ অ্যাসেটগুলো তৈরি করার দিকেই হওয়া উচিত। তো এবার আমরা আমাদের দ্বিতীয় সেকশনে যাব, যেখানে ট্যাঞ্জেবল বা ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট নিয়ে কথা হবে। একটা সলিড পোর্টফোলিও তৈরি করার জন্য এগুলো হলো একেবারে বেসিক আর ফাউন্ডেশনাল উপাদান। একবার স্ক্রিনের এই বিশাল সংখ্যাটার দিকে তাকান তো, $277 বিলিয়ন। এটা হলো ওয়ারেন বাফেটের বর্তমান ক্যাশ রিজার্ভ। হ্যাঁ, আমাদের প্রথম অ্যাসেট হলো ক্যাশ বা নগদ টাকা। অ্যাপল বা রিলায়েন্সের মতো কোম্পানিগুলোর কাছেও লাখ লাখ কোটি টাকার ক্যাশ থাকে। কিন্তু দাঁড়ান, ব্যাংকে ফেলে রাখলে তো ইনফ্লেশনের কারণে টাকার ভ্যালু এমনিতেই কমে যায়, তাই না? তাহলে ক্যাশ আবার অ্যাসেট হয় কিভাবে? ব্যাপারটা হলো, অলসভাবে ব্যাংকে ফেলে রাখা আইডেল ক্যাশ আর স্ট্র্যাটেজিক ক্যাশের মধ্যে আকাশ পাতাল তফাত। ধনীরা কিন্তু টাকা জমিয়ে রাখেন সঠিক সুযোগের অপেক্ষায়। যেমন ধরুন, কোভিড-19 মহামারীর সময় যখন সবাই প্যানিক করে শেয়ার বা প্রপার্টি জলের দামে বিক্রি করে দিচ্ছিল, যাদের হাতে ক্যাশ ছিল তারা কিন্তু সেই সুযোগটা লুফে নিয়েছিল। আর মহামারীর শেষে সেই ইনভেস্টমেন্ট থেকেই তারা 2-3 গুণ বেশি প্রফিট করেছে। মানে ক্যাশ হলো আসলে সুযোগ কাজে লাগানোর সবচেয়ে বড় হাতিয়ার। আমাদের লিস্টের দ্বিতীয় অ্যাসেটটা হলো রিয়েল এস্টেট। এর সবচেয়ে বড় দুটো ম্যাজিক আছে। প্রথমটা হলো পাওয়ার অফ রেন্টিং। একটা স্টুডিও বা কমার্শিয়াল স্পেস ভাড়া দিয়ে দিলে প্রতি মাসে বিনা পরিশ্রমে দারুণ একটা প্যাসিভ ইনকাম আসতে থাকে। আর দ্বিতীয়টা হলো পাওয়ার অফ অ্যাপ্রিসিয়েশন। জনসংখ্যা বাড়ছে কিন্তু জমির পরিমাণ তো আর বাড়ছে না, তাই প্রপার্টির দাম সময়ের সাথে সাথে লাফিয়ে বাড়ে। তবে হ্যাঁ, এখানে একটা বড় ভুল ধারণা ভাঙা দরকার। নিজের থাকার বাড়িটা কিন্তু কোনো ওয়েলথ বিল্ডিং অ্যাসেট নয়, ওটা আসলে একটা লায়াবিলিটি। এরপর আসছে তৃতীয় অ্যাসেট, আর এটা একদম আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত, ইকুইপমেন্ট বা সরঞ্জাম। আপনার অব্যবহৃত একটা ডিএসএলআর ক্যামেরা, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিংবা একটা গাড়িও কিন্তু দারুণ অ্যাসেট হতে পারে। গাড়িটাকে উবার বা রেন্টে দিয়ে দিলে কোনো অ্যাক্টিভ পরিশ্রম ছাড়াই চমৎকার প্যাসিভ ইনকাম জেনারেট হয়। যারা একদম জিরো থেকে ফাইন্যান্সিয়াল জার্নি শুরু করছেন, তাদের জন্য হাতের কাছের জিনিসকে অ্যাসেট বানানোর এটা একটা সুপার আইডিয়া। 4 নম্বর অ্যাসেটটা কিন্তু হাজার বছর ধরে পরীক্ষিত, গোল্ড বা সোনা। রবার্ট কিওসাকি একে ভালোবেসে গডস মানি বলেন। শেয়ার মার্কেট বা ক্রিপ্টোতে রাতারাতি সব লস হওয়ার রিস্ক থাকে, কিন্তু গোল্ড, এটা ইনফ্লেশনের বিরুদ্ধে আপনার মূলধনকে একদম সেফ রাখে। পেপার কারেন্সি আসার পরও গোল্ড নিজের ইউনিভার্সাল ভ্যালু ধরে রেখেছে। তবে মাথায় রাখতে হবে, গয়না কিনে নয়, বরং ডিজিটাল গোল্ড বা স্বর্ণের বারে ইনভেস্ট করাটাই হলো সবচেয়ে স্মার্ট কাজ। অসাধারণ। এবার আমরা আমাদের 3 নম্বর সেকশনে মুভ করব। চলুন দেখি আধুনিক যুগে ফিজিক্যাল জায়গা বা জমির চেয়েও বেশি মূল্যবান সম্পদগুলো কি কি। তো এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা হলো পেটেন্ট আর রয়্যালটির পার্থক্য বোঝা। পেটেন্ট হলো এমন একটা আইনি শিল্ড যা আপনার কোনো নতুন ফিজিক্যাল ইনোভেশন বা প্রোডাক্টকে প্রোটেক্ট করে। আর অন্যদিকে রয়্যালটি হলো ক্রিয়েটিভ দুনিয়ার সম্পদ, যা বই, মুভি বা শোর মতো কাজগুলোকে সুরক্ষা দেয়। এই দুটোই কিন্তু আজকের দিনে রীতিমতো আন্ডাররেটেড, অথচ মারাত্মক পাওয়ারফুল অ্যাসেট। একটা সিম্পল পেটেন্টের পাওয়ার কতটা ভয়ঙ্কর হতে পারে ভাববেন।
ইনসুলিনের কথা তো আমরা সবাই জানি। এলি লিলি নামের কোম্পানিটি ইনসুলিন আবিষ্কারের পর সেটাকে পেটেন্ট করে নেয়। এরপর থেকে পুরো পৃথিবীতে যে ইনসুলিন ব্যবহার করুক না কেন তার একটা কমিশন সোজা চলে যায় এই কোম্পানির পকেটে। আর জাস্ট এই একটা ইনোভেশনের জোরেই তারা আজ টেসলাকেও ছাড়িয়ে গ্লোবাল টপ 10 কোম্পানির লিস্টে জায়গা করে নিয়েছে। ভাবা যায়? আর রয়্যালটির গেমটা তো আরও পাগল করা। অ্যানিমে সিরিজ ড্র্যাগন বল জি এর কথা ধরা যাক। বাহুবলী সিনেমা বানাতে খরচ হয়েছিল 200 কোটি টাকা, আর লাভ হয়েছিল 600 কোটি। কিন্তু জানেন কি, ড্র্যাগন বল জি বানাতে ওই 200 কোটি টাকার মতোই খরচ হয়েছিল, কিন্তু গ্লোবাল সিন্ডিকেশন আর রয়্যালটি থেকে এর টোটাল রেভিনিউ কত এসেছে? প্রায় 1.5 লাখ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জাস্ট একবার ক্রিয়েট করা হয়েছে আর সারা জীবন ধরে টাকা আসছে। এভাবেই জে.কে রাউলিংয়ের মতো লেখকরা আজ বিলিয়নিয়ার। ঠিক আছে, এবার আমরা আমাদের শেষ আর সবচেয়ে ভাইটাল সেকশনটায় চলে এসেছি, হিউম্যান ক্যাপিটাল বা নিজের উপর ইনভেস্টমেন্ট। একদম বিগিনারদের জন্য এটাই সবচেয়ে অ্যাক্সেসিবল উপায়। ওয়ারেন বাফেটের একটা খুব বিখ্যাত কথা আছে, ইনভেস্ট ইন ইয়োরসেলফ, মানে নিজের ওপর ইনভেস্ট করুন। বাইরের কোনো স্টক মার্কেটে ইনভেস্ট করার আগে নিজের ভেতরের গ্রোথ বা স্কিল ডেভেলপমেন্টে ইনভেস্ট করাটা যে লেভেলের রিটার্ন দেয় সেটা অন্য কোনো কিছুতেই সম্ভব না। আর এই চার্টটা খুব দারুণভাবে ব্যাপারটা ক্লিয়ার করে দেয়। ধরুন হাতে 1 লাখ টাকা আছে। ট্রেডিশনাল কোনো সেফ জায়গায় ইনভেস্ট করলে বছরে ম্যাক্সিমাম 10% রিটার্ন আসবে, মানে মাসই 800 টাকার মতো। এটা দিয়ে তো আর ভাগ্য বদলাবে না, তাই না? কিন্তু ওই একই টাকা যদি নতুন কোনো স্কিল শিখতে, কোনো কোর্স কিনতে বা ডিগ্রি নিতে খরচ করা হয়, তাহলে ইনকাম ক্যাপাসিটি কয়েক গুণ বেড়ে ওই 1 লাখ টাকায় 10 লাখে পরিণত হতে পারে। মানে স্কিল অ্যাকুইজিশন হলো এখানে আসল গেম চেঞ্জার। আর এখান থেকেই চলে আসে আমাদের অষ্টম এবং ফাইনাল অ্যাসেট, ক্রিয়েটিং ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক বা নিজের স্বাধীন কাজ তৈরি করা। ডিজিটাল যুগে স্পেশালাইজ স্কিলগুলোকে মনিটাইজ করাটা এখন জাস্ট অসীম। গ্রাফিক ডিজাইন হোক, ভিডিও এডিটিং হোক, কন্টেন্ট রাইটিং বা অনলাইন টিচিং, ডিমান্ডিং কোনো স্কিল থাকলে আজই সেটা দিয়ে ভ্যালু ক্রিয়েট করা শুরু করে দেওয়া উচিত। আর এর স্কেলেবিলিটি দেখলে তো মাথা ঘুরে যাবে। ধরুন মাত্র 50 টাকা মূল্যের একটা ছোট অনলাইন কোর্স বানানো হলো। এবার সেটা যদি 5,000 মানুষের কাছে সেল করা যায়, তাহলে একদম জিরো ইনভেস্টমেন্ট থেকে সোজা 2.5 লাখ টাকা আর্ন করা পসিবল। একটা গান, একটা বই বা একটা ডিজাইন একবার ক্রিয়েট করবেন আর সেটা থেকে সারা জীবন ভ্যালু জেনারেট হতে থাকবে। আজকের দিনে নিজের কাজই হলো সবচেয়ে বড় অ্যাসেট। তো আজ আমরা ক্যাশ, রিয়েল এস্টেট, ইকুইপমেন্ট, কোল্ড থেকে শুরু করে পেটেন্ট, রয়্যালটি আর নিজের স্কিলের ওপর ইনভেস্ট করা পর্যন্ত 8টা দারুণ পাওয়ারফুল অ্যাসেট নিয়ে কথা বললাম। ফিনান্সিয়াল জার্নি শুরু করার জন্য এই নলেজগুলো একদম পারফেক্ট। কিন্তু প্রশ্ন হলো, শুধু সঞ্চয়ের ওপর নির্ভর করেই কি বসে থাকা হবে, নাকি আজ থেকেই এমন কোনো অ্যাসেট তৈরি করা শুরু হবে যা ঘুমন্ত অবস্থাতেও সম্পদ তৈরি করে দেবে? কোন অ্যাসেটটা দিয়ে প্রথম পদক্ষেপ নেওয়া যায় সেটা ভেবে দেখার দায়িত্বটা এখন পুরোপুরি আপনাদের। চলুন শুরু করা যাক।